হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা ঐতিহাসিক প্লটের উপর নির্মিত সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে দ্য স্পাই গন নর্থ। মানে দক্ষিণ কোরিয়া থেকে কিম জং উনের দেশ নর্থ কোরিয়াতে একজন গোয়েন্দা গিয়েছিল, আর সেই সত্য ঘটনা নিয়ে আজকের এই সিনেমাটি হবে। আর এই সিনেমার কাহিনীর টাইমলাইনটা হচ্ছে 1985 সালের দিক দিয়ে, 80-র দশকে, যখন নর্থ কোরিয়া সবেমাত্র তাদের নিউক্লিয়ার ওয়েপন তৈরি করছিল বা তৈরি করার চেষ্টা করছিল, যেমনটা এখন ইরান চেষ্টা করছে। তো এখানে সিনেমার কাহিনী শুরু হওয়ার পরে আমাদের ব্যাকগ্রাউন্ডে একজন ন্যারেটর বলে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পুরো দুনিয়া দুই ভাগে বিভক্ত হয়েছিল। একদিকে ছিল সোভিয়েত ইউনিয়ন পাওয়ার, আরেকদিকে ছিল ইউএসএ বা তার ওয়েস্টার্ন যে অ্যালায়েন্স রয়েছে বা বন্ধু বান্ধব দেশ রয়েছে সেই দেশ। সোভিয়েত সাইডে ছিল হচ্ছে চায়না এবং আরো বেশ কয়েকটা দেশ, আর ওয়েস্টার্ন সাইডে ছিল আমেরিকা সহ আর অন্যগুলো দেশ। তো এই দুই পাওয়ারের কারণে কোরিয়া দুই ভাগে বিভক্ত হয়ে যায়। মানে আমেরিকানরা তৈরি করে দক্ষিণ কোরিয়া, আর চীন আর সোভিয়েত ইউনিয়ন তৈরি করা হচ্ছে নর্থ কোরিয়া। তবে এরপরও কিন্তু এই দুই পাওয়ার হাউসের মধ্যে শীতল সম্পর্ক বা পাল্লাপাল্লি অনেকদিন ছিল। কখনো তারা যুদ্ধ করেনি, কিন্তু অস্ত্র প্রতিযোগিতা, কে কোন দেশ দখল করবে, কোন দেশকে তার পক্ষে আনবে, এই প্রতিযোগিতা সবসময় ছিল। আর এখানে লক্ষ্য দুই কোরিয়া বিভক্ত হওয়ার পরে কিন্তু দুই কোরিয়ার মধ্যেও পাল্লাপাল্লি ছিল, এবং প্রত্যেকটা দেশই তখন তাদের মিলিটারি পাওয়ার এবং নিউক্লিয়ার পাওয়ার বা পারমাণবিক বোম বানানোর জন্য উঠে পড়ে লেগে যায়। কিন্তু আমেরিকা, রাশিয়া, ব্রিটেন সহ অন্যান্য দেশগুলো যখন পারমাণবিক শক্তিধর হয়ে যায়, তখন তারা একটা সংস্থা করে যেটা নাম হচ্ছে এনপিটি। আর ওই এনপিটির মাধ্যমে তারা বাদে আর কোনো দেশ পারমাণবিক বোমের মালিক হতে পারবে না। তো যাই হোক, এনপিটিতে সব দেশই সাইন করে, কিন্তু নর্থ কোরিয়া করে কি গোপনে গোপনে তাদের ডিকটেটরশিপ বা স্বৈরাচারের আন্ডারে পারমাণবিক বোম বানানোর কাজে লেগে যায়। ইভেন তারা প্রথমে শুরু করেছিল হচ্ছে যে আমরা বিদ্যুৎ তৈরি করব, এটা দিয়ে আমরা বোম বানাবো না, কিন্তু তলে তলে তারা বোম বানানোর চেষ্টা করছিল এবং পুরো দুনিয়ার এটা সন্দেহ ছিল। আর এই বিষয় নিয়ে সবচেয়ে বেশি ভয় ছিল হচ্ছে সাউথ কোরিয়া, কারণ সবচেয়ে কাছের দেশ, গ্যাঞ্জাম ওদের সাথে বেশি। তো আমেরিকা আর সাউথ কোরিয়া যৌথভাবে ওরা সিদ্ধান্ত নেয় যে আমরা নর্থ কোরিয়া গিয়ে ওই নিউক্লিয়ার যে পাওয়ার রিঅ্যাক্টর রয়েছে, বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, সেটা আমরা তদন্ত করব। বাট নর্থ কোরিয়া ডাইরেক্ট মানা করে দেয়। আর এই কাহিনীটা হচ্ছে 1984 সালের দিকে। আর তারপর সাউথ কোরিয়া সিদ্ধান্ত নেয় নর্থ কোরিয়াকে যেহেতু সোজা আঙ্গুলে আমরা বাগে আনতে পারছি না, বা অ্যাকচুয়ালি ওরা পারমাণবিক বোম তৈরি করেছে বা করার কোন পথে রয়েছে সেটা আমাদের জানতে হবে, এই জন্য ওরা নর্থ কোরিয়াতে গোয়েন্দা ঢোকানোর সিদ্ধান্ত নেয়। আর তারপর সেই গোয়েন্দা গিয়ে কি করতে পারে নর্থ কোরিয়াতে এবং কি কি হয় সেটা আমরা জানবো। এবং এখানে একটা বিষয় উল্লেখ্য, এটা পুরোপুরি সত্য ঘটনার উপর নির্মিত একটা কাহিনী, যেটা বোঝা অনেক কঠিন হবে, কিন্তু আশা করি তুমি সিনেমাটি এনজয় করবে। তো সিনেমার কাহিনী শুরু হয় একটা ফর্মার মিলিটারি অফিসার পার্ক থেকে। ফর্মার মানে হচ্ছে সাবেক আর কি, যে আগে মিলিটারি ছিল। আর পার্ককে মিস্টার চয় এনআইএস এ যুক্ত করেন। এনআইএস মানে হচ্ছে আমেরিকার যেমন সিআইএ গোয়েন্দা সংস্থা রয়েছে, সেরকম সাউথ কোরিয়ার হচ্ছে এনআইএস এ। অ্যাকচুয়ালি এটা এমন একটা ক্রিটিক্যাল সময় যখন সাউথ কোরিয়া পুরো ভয় রয়েছে যে নর্থ কোরিয়া হয়তো এতক্ষণে পারমাণবিক শক্তিধর হয়ে গিয়েছে। তো এই জন্য দেশকে বাঁচানোর উদ্দেশ্যে পার্কের মতো একটা অভিজ্ঞ লোকের প্রয়োজন ছিল। তো যাই হোক, পার্কে গোয়েন্দা সংস্থা যুক্ত করার পরই পার্ককে তার প্রথম মিশন দেওয়া হয়, যেখানে তাকে নর্থ কোরিয়াকে অস্ত্র সাপ্লাই দেয় এরকম একটা লোককে অ্যারেস্ট করতে হবে। আর হয়তো সে নর্থ কোরিয়ার অনেক নিউক্লিয়ার প্ল্যান্ট সম্পর্কেও জানে বা ইনফরমেশন দিতে পারে। তো প্ল্যান অনুযায়ী পার্ক করে কি তার কাছ থেকে অস্ত্র কিনতে গিয়ে মার খেতে খেতে তাকে অ্যারেস্ট করিয়ে দেয়। আর তারপর পার্ক করে কি তার যে পূর্বের ভালো মিলিটারি রেকর্ড ছিল, মানে এতগুলো মেডেল পেয়েছে, এত ভালো ভালো মিশন করেছে, সেই সবগুলো নষ্ট করে। মানে সে পুরোপুরি একটা বেয়ারা হয়ে জুয়ারি হয়ে যায়, যাতে পরবর্তীতে যদি তার ব্যাপারে কেউ ইনভেস্টিগেশন করে তাহলে জানতে পারবে যে পার্ক একসময় ভালো মিলিটারি অফিসার ছিল, কিন্তু সে এখন টাকার এত নেশায় পড়েছে যে সে শুধুমাত্র এখন জুয়া, নেশা আর নারী নিয়েই থাকে, মানে আর এখন ভালো নাই। তো যাই হোক, এরপর আমরা সাউথ কোরিয়ার যে ইন্টেলিজেন্স বা যে গোয়েন্দা সংস্থা রয়েছে তার প্রধান চইকে দেখতে পাই। আর সে করে কি তাদের যে ডিরেক্টর, যার নাম হচ্ছে ওয়াং, তার কাছে যায়। আর এরপর আমরা চইকে দেখতে পাই যে হচ্ছে ওই গোয়েন্দা সংস্থার ডিরেক্টর, এবং সে করে ওই লোকটার কাছে যায় যাকে আমাদের পার্ক ধরে নিয়ে এসেছে। তো ওকে গিয়ে ধমক দিয়ে বলে তোর সাথে প্রফেসর কিম জ্যাং এর সাথে সম্পর্ক রয়েছে, এবং সে বর্তমানে নর্থ কোরিয়াতে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট রয়েছে সেটার হেড ইঞ্জিনিয়ার। তো তুই যদি বাঁচতে চাস তাহলে যে কোনো ভাবে কিম জ্যাং এর সাথে আমাদের একটা লিঙ্ক করিয়ে দে, তা না হলে কিন্তু তুই মারা পড়বি। তো কোনো উপায় না পেয়ে ওই ওয়াং করে কি রাজি হয়ে যায়। তারপর ওয়াং একটা শান্তি চুক্তির অজুহাতে কিম জ্যাংকে, ওই পারমাণবিক পাওয়ার প্ল্যান্টের যে প্রধান কিম জ্যাং, তাকে সাউথ কোরিয়া ডেকে নেয়। তো যাই হোক, এখানে উত্তর কোরিয়ার যে কিম জ্যাং আসলো, সে যখন আসে তখন মিস্টার চয় তাকে অফার করে আমাকে কিছু তথ্য দিন, আপনারা কি আসলে নিউক্লিয়ার ওয়েপন তৈরি করছেন বা তৈরির কাছাকাছি রয়েছেন বা চেষ্টা করছেন। কিন্তু কিম জ্যাং ডাইরেক্ট এটার উত্তর দেয় না, প্রত্যাখ্যান করে। কিন্তু বুঝতে হবে নর্থ কোরিয়া তখন খুবই গরিব, কিন্তু সাউথ কোরিয়ার কাছে অঢেল টাকা রয়েছে। তো মিস্টার চয় তখন তাকে অফার দেয় যে আপনার ছেলে, আপনার পুরো পরিবার আমেরিকাতে চলে যাবে, ওর সারা জীবনে পড়ালেখা খরচ সাউথ কোরিয়ার সরকারের, এর সাথে আপনি $10 লাখ পেয়ে যাবেন, মানে 10 কোটি টাকা ওই সময়। আর নর্থ কোরিয়ার মতো গরিব দেশ, যেটা তখন চলছিল হচ্ছে সোভিয়েত ইউনিয়ন এবং চায়নার অনুদানে, তো বুঝতেই পারছো নর্থ কোরিয়ার কত টাকা এদেরকে পে করতে পারে, জাস্ট ভয় দেখিয়ে কাজ করিয়ে নেয়। তো এই অফার দেখে কিম জ্যাং আর না করতে পারে না। সে তখন বলে তোমার কি মনে হয় যে নর্থ কোরিয়া এখনো নিউক্লিয়ার ওয়েপন তৈরি করতে পারেনি? 85 সালের পরে থেকেই নর্থ কোরিয়ার নিউক্লিয়ার ওয়েপন্স বানানো শুরু করে দিয়েছে, যেগুলো পিয়ংসুন নামের একটা জায়গায় রয়েছে। আর পুরো দুনিয়া এখন
এখনো এটা ভাবে যে নর্থ কোরিয়া হয়তো নিউক্লিয়ার ওয়েপন তৈরি করার জন্য এখনো কাজ করছে, কিন্তু সত্যি বলতে আরো 3-4 বছর আগেই নর্থ কোরিয়া নিউক্লিয়ার ওয়েপন তৈরি করে ফেলেছে। আর এর সাথে কিম জ্যাং আরো বলে ওই নিউক্লিয়ার বোমগুলোকে কোথায় রাখা হয়েছে সেগুলো খুব কম লোকই জানে, আর ওই লোকগুলোর নাম শুধুমাত্র নর্থ কোরিয়ার যে স্বৈরশাসক রয়েছে সেই জানে। আর বাকি সব ইনফরমেশন বের করার জন্য তুমি গোয়েন্দা মিশন করতে পারো, আমি এখানে তোমাকে কোনো ইন্টারফেয়ার করবো না বা কাউকে কিছু বলবো না। মানে বুঝতেই পারছো এই লোকটা নর্থ কোরিয়ার সাথে বেইমানি করে তার মতো সেই আমেরিকা ভেঙে যাবে, এবং এ পর্যন্ত নর্থ কোরিয়া থেকে হাজার হাজার মানুষ এরকম ভাবে বেইমানি করে পালিয়ে গিয়েছে। তো যাই হোক, এরপর বাকি সব ইনফরমেশন বের করার জন্য অফিসার চই করে কি পার্ককে আরেকটা মিশন দেয়, যেখানে তাকে নর্থ কোরিয়ার যে ফরেন কারেন্সি মিনিস্টার রয়েছে তার সাথে দেখা করতে হবে। সে মূলত নর্থ কোরিয়ার যে তোমার ওই স্বৈরশাসক তার হয়ে ফরেন কারেন্সির মনে করে এক্সচেঞ্জ করে আর কি, বা ব্যবসা বাণিজ্য হ্যান্ডেল করে। তোমাকে আমি বিষয়টা বুঝিয়ে বলি। ধরো পুরো দুনিয়া থেকে আমাদের ব্লক দেওয়া হয়েছে বাংলাদেশকে, এবং আমেরিকা আমাদেরকে ব্লক দিয়ে দিয়েছে যে আমাদের ডলার তোমরা ইউজ করতে পারবে না। তো আমাদের দেশে যে গার্মেন্ট শিল্পগুলো রয়েছে এটা আমরা রপ্তানি করবো কোথায়, বা এটার টাকাটা আমরা কিভাবে নেব? তো ওই ফরেন কারেন্সি মিনিস্টারের কাজ হচ্ছে, ধরো সে ইন্ডিয়ার সাথে ডিল করলো, চায়নার সাথে ডিল করলো যে আমাদের মালগুলো তোমরা নাও, তোমরা ভায়া হয়ে আমেরিকা পাঠাও, তোমাদের টাকাগুলো আমাদের দাও, বা এইভাবে করে টাকা এক্সচেঞ্জ করে বা কোনো মাল নিয়ে আসবে আর কি। আর এই কারণেই ওই ফরেন কারেন্সি মিনিস্টার আবার ওই স্বৈরশাসকের অনেক কাছের, কিম জং উন যে রয়েছে বর্তমানে তার বাপের অনেক কাছের লোক। তখন কিম জং উন অনেক ছোট আর কি। তো যাই হোক, পার্কে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তাকে অনেক প্রফিট আয় করে নর্থ কোরিয়াকে দিতে হবে, যাতে ওই ফরেন কারেন্সি মিনিস্টার তার উপর অনেক ভরসা করে, এবং তারপর ওই ভরসাকে কাজে লাগিয়ে সে ওই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা কোথায় রয়েছে এবং ওই বোমগুলো অ্যাকচুয়ালি তৈরি করে কোথায় রাখা হয়েছে সেগুলো বের করবে। তো এটা মুখে বলা যত সহজ, কাজটা কিন্তু মোটেও অত সহজ নয়। মানে বুঝতেই পারছো নর্থ কোরিয়া কত ডেঞ্জারাস দেশ, একবার যদি সন্দেহ হয় মেরে ফেলবে, কোনো বিচার নাই। তো যাই হোক, এখানে আরেকটা বিষয় লক্ষ্য, নর্থ কোরিয়ারা কিন্তু তাদের ভাইস ভার্সা হিসাবে চায়নাকে ইউজ করে। মানে বিষয়টা বুঝিয়ে বলি, চীন কিন্তু সরাসরি ইন্ডিয়াতে পণ্য পাঠায় না, চীন করে কি দুবাইতে পণ্য পাঠায়, ওই দুবাই থেকে তারপর ইন্ডিয়াতে পণ্য ঢোকে। তো এরকম নর্থ কোরিয়াও পুরো দুনিয়াতে সরাসরি পণ্য পাঠাতে পারে না, তারা করে কি চীনকে তাদের হাব হিসেবে ব্যবহার করছে। তো সাউথ কোরিয়ার যতজন গোয়েন্দা চীনে ছিল নর্থ কোরিয়ার ব্যবসায়ীদের ট্র্যাক করতো, তাদেরকে অলরেডি নর্থ কোরিয়া চায়নাতেই মেরে ফেলেছে। তো এই জন্য পার্কে যেতে হবে চায়নাতে, এবং সেখানে গিয়ে সাবধানে কাজ করতে হবে। আর ওই ফরেন কারেন্সি মিনিস্টার মোস্ট অফ দ্য টাইম চায়নাতে থাকে, কারণ চায়নার কারেন্সি দিয়েই তারা তাদের দেশটা চালায়। তো যাই হোক, এরপর পার্ক করে কি চায়নাতে অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে যায় এবং কিহোরা নামের একটা লোকের সাথে দেখা করে। আর সেই লোকটা তখন তাকে অনেক খেলনা দেখায় এবং পার্কে অফার করে এগুলো আপনি যদি ইউরোপ আমেরিকাতে রপ্তানি করেন অনেক প্রফিট আয় করতে পারবেন। কিন্তু পার্ক ভালোভাবে জানে এই খেলনা দিয়ে তেমন একটা প্রফিট হবে না। তো এই জন্য সে হুদাই করে কি ওই লোকটাকে গালি দিয়ে সেখান থেকে চলে যায় এবং বলে যে এর চেয়ে ভালো যদি কোনো অফার থাকে সেটা আমাকে বলো। তবে এখানে উল্লেখ্য পার্ক লস হলো এগুলো, কিন্তু সে একটা কারণে এই ধমকিটা দিল যাতে ওই লোকটা সরাসরি ফরেন কারেন্সি যে মিনিস্টার রয়েছে নর্থ কোরিয়ার তার সাথে দেখা করায়, কারণ এ তারই লোক। মানে চীনে নর্থ কোরিয়ার যত মানুষ ব্যবসা করে তাদের সব টাকা ওই ফরেন কারেন্সি মিনিস্টার দিয়েই নর্থ কোরিয়াতে ঢোকে। আর আমাদের পার্ক এই জন্য এটা করেছে যাতে ওকে পটাতে বা ওর সাথে বিজনেস মিটিং করতে ওই নর্থ কোরিয়ার ফরেন কারেন্সি মিনিস্টার আসে। তবে পার্ক যখনই চায়নাতে গিয়ে ওই চাইনিজ ব্যবসায়ীর সাথে কথা বলে তখনই কিন্তু উত্তর কোরিয়ার যে গোয়েন্দা রয়েছে তারা কিন্তু পার্কের উপরই গোয়েন্দাগিরি করা শুরু করে। আর পার্ক এটা বুঝতে পারে, আর উত্তর কোরিয়ার লোকরা মূলত এটা নিশ্চিত হতে চাচ্ছিল যে সাউথ কোরিয়ার এই লোকটা আবার গোয়েন্দা নয় তো না আসলে ব্যবসায়ী। তো এভাবে কয়েক মাস কেটে যায় চায়নাতে, বাট পার্ক কোনো উপায় খুঁজে পায় না। আর তখন সাউথ কোরিয়ার যে গোয়েন্দা প্রধান সে একটা গেম খেলে, সে পুরো ওয়ার্ল্ডে একটা নিউজ ছড়িয়ে দেয় যে নর্থ কোরিয়া মূলত তাদের প্রোডাক্টকে মেড ইন চায়না বলে বিক্রি করছে। আর এই নিউজ দেখে পুরো দুনিয়াতে যারা নর্থ কোরিয়ার বিপক্ষে ছিল তাদের মধ্যে একটা গোলযোগ লেগে যায় এবং চায়না পড়ে যায় একটা বিপদে, এবং চাইনিজ পণ্য লাগাতার বর্জন করা শুরু হয়। প্লাস নর্থ কোরিয়ার যে পণ্যগুলো চাইনিজ লেভেলে বিক্রি হচ্ছিল সেটাও কেনা বন্ধ হয়ে যায়। তো নর্থ কোরিয়ার ব্যাপক টাকা লোকসান হয়। আর তখন নর্থ কোরিয়া পুরো যে অর্থনৈতিক মন্দায়, তাদের অনেক টাকা দরকার। আর এখানে উল্লেখ্য বিশ্ব রাজনীতিতে টাকা না থাকলে কিন্তু কাজ হবে না, টাকা লাগবেই। তো কোনো উপায় না থাকার কারণে তখন নর্থ কোরিয়ার যে ফরেন কারেন্সি মিনিস্টার সে করে কি পার্ককে কল করে এবং বলে তোমার সাথে আমি দেখা করতে চাই, শুনেছি তোমার নাকি অনেক এক্সপোর্টের বিজনেস রয়েছে। তো এরপর তারা মিটিং করে এবং সেখানে পার্ককে ওই নর্থ কোরিয়ার মিনিস্টার বলে আমি তো তোমার ব্যাপারে সবকিছু জানি, তবে তুমি কি আসলেই বিজনেসম্যান? তো তুমি যদি আমাদের সাথে বিজনেস করতে চাও তোমাকে আমি মালামাল করে দিতে পারবো, অনেক কম মূল্যে পণ্য দিতে পারবো, তবে এর বিনিময়ে সাউথ কোরিয়ার সকল সিক্রেট আমাকে এনে দাও। আর আমি জানি তুমি আগে একটা মিলিটারি অফিসার ছিলে সাউথ কোরিয়ার, আর একটা মিলিটারি অফিসারের কাছে অনেক ধরনের সিক্রেট ফাইল থাকে। তো উত্তর কোরিয়ার ফরেন কারেন্সি মিনিস্টারের এই কথা শুনে পার্ক তাকে উল্টো বলে ভাই দেখুন আমার খালি টাকা দরকার, কাজ হয়ে যাবে, আমি কাজ করে দেবো, আর আমি জানি আপনাদের অনেক টাকা দরকার। তো এরপর পার্ক করে কি ওদের বিশ্বস্ততা অর্জন করার জন্য পণ্যের অ্যাডভান্স হিসেবে অনেকগুলো টাকা আজে বাজে মনে করে ফালতু সিক্রেট ফাইল নিয়ে আসে। আর তখন পার্কের সাথে দেখা হয় হচ্ছে মিস্টার জিওমের সাথে, যে আবার নর্থ কোরিয়ার সেনাবাহিনীর বিশেষ উচ্চপদস্থ ব্যক্তি আর কি। তো যাই হোক, পার্কের সিক্রেট ফাইল দেখে ওই মিলিটারি অফিসার জিও মোটেও সন্তুষ্ট হয় না, বলে সাউথ কোরিয়া সম্পর্কে এই ইনফরমেশন তো পুরো দুনিয়ার কাছে রয়েছে, আমাদের আরো ইনফরমেশন দরকার। তো এটা শুনে পার্ক রেগে যায়, আর সে উল্টো জিওমকে বলে আমি এখানে ব্যবসা করতে এসেছি, টাকা কামাতে এসেছি, সিক্রেট বিক্রি করতে আসিনি, আমি কোনো গোয়েন্দা নেই যে তোমাদেরকে সাউথ কোরিয়া থেকে সিক্রেট এনে বিক্রি করবো। তো এই কথা বলে
বলে উল্টো করে কি পার্ক তার নিজের টাকা নিয়ে চলে যায়। কিন্তু তখন ফরেন কারেন্সি মিনিস্টার ওকে আবারও ইনভাইট করে, কিন্তু এখানে আবারও পার্কের সাথে ওই নর্থ কোরিয়ার মিলিটারি অফিসার জিওমের সাথে ঝগড়া হয়। কিন্তু ফরেন কারেন্সি মিনিস্টার কিন্তু অনেক চালাক, ঠান্ডা মাথার লোক, সে করে কি মামলাটা সামলে নেয়। আর তারপর ওয়াশরুমের অজুহাতে পার্ক করে কি একটা রেকর্ডার, মানে চিন্তা করো ওই সময় তো এত ছোট ডিভাইস ছিল না, আস্তে একটা টেপ রেকর্ডার নিজের পায়ের মধ্যে মোজার মধ্যে গুজে নেয় যাতে ওই মিটিং এর সকল কথা রেকর্ড করতে পারে। কিন্তু ফেরত যাওয়ার আগে ওই মিলিটারি অফিসার জিওম করে ওকে সন্দেহ করে এবং নিজের লোকদের চেক করায়। বাট তখনও ফাইন্যান্স মিনিস্টার জিওমকে মানে ওই নর্থ কোরিয়ার অফিসারকে থামায়। এর কারণটা হচ্ছে কি জানো, পার্ক সবাইকে রাজি করানোর জন্য, তার ডিলে রাজি করানোর জন্য ওই ফরেন কারেন্সি মিনিস্টারকে অনেক দামি একটা রোলেক্স ঘড়ি গিফট করেছিল। তো যাই হোক ওই যাত্রা পার্ক এই জন্য বেঁচে যায়। আর এরপর শুধুমাত্র ওই ফরেন কারেন্সি মিনিস্টার আর পার্ক মিটিং করে, যেখানে আমরা জানতে পারি যে নর্থ কোরিয়ার যে প্রোডাক্টগুলো ছিল বর্তমানে যেটা হয়েছে পুরো দুনিয়া নিষেধাজ্ঞার কারণে চাইনিজ এবং জাপানিজ প্রোডাক্ট ওদের প্রোডাক্টকে পেছনে ফেলে দিচ্ছে। আর এখানে তোমাদের একটা বিষয় অবশ্যই জানা উচিত, আজ থেকে প্রায় 40 বছর পূর্বে নর্থ কোরিয়ার প্রোডাক্টও কিন্তু অনেক উন্নত ছিল। মানে পৃথিবীর ওই জায়গাটাই মনে করো যে টেকনোলজিতে ভরপুর। যেমন দেখো জাপান, চায়না, সাউথ কোরিয়া, মানে আশেপাশের যে কয়টা দেশ আছে সবাই কিন্তু টেকনোলজিতে অনেক এগিয়ে। সাউথ কোরিয়া ওই সময় অনেক এগিয়ে ছিল, ওরাও পুরো দুনিয়াতে মনে করো যে প্রতিযোগিতা করতো, কিন্তু নিষেধাজ্ঞার কারণে ওরা অনেক কিছু পড়ে যাচ্ছে। এবং জাপানিজ প্রোডাক্ট আস্তে আস্তে অনেক বেশি নাম কামাচ্ছে, আর চাইনিজ প্রোডাক্ট সস্তা হওয়ার কারণে মার্কেট দখল করছে। আর এই কারণে নর্থ কোরিয়ান প্রোডাক্ট আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তো এই জন্য পার্ক তখন নর্থ কোরিয়ার ওই মিনিস্টারকে অফার করে, দেখুন আমি একটা কাজ করতে পারি, সাউথ কোরিয়ার অনেক কোম্পানিকে আপনাদের নর্থ কোরিয়াতে ইনভেস্ট করাতে রাজি করতে পারি, যে সাউথ কোরিয়ার কোম্পানি আপনাদের দেশে এসে কারখানা দেবে, আপনাদের দেশের মানুষের কর্মসংস্থান হয়ে যাবে, দেশটাও সচল হবে এবং সাউথ কোরিয়ার নামে পণ্য বিক্রি হবে। বাট তখন ওই ফরেন কারেন্সি মিনিস্টার বলে আমাদের যে ঘোড়ার ডিমের স্বৈরশাসক ওই হালামজাদা জীবনও রাজি হবে না। মানে বুঝতেই পারছো ওই উত্তর কোরিয়ার মিনিস্টারও কিন্তু তার স্বৈরশাসকের উপর খুশি নয়। তো এখন ওই ফরেন কারেন্সি মিনিস্টার বলে এটা তো সম্ভব না, অন্য কোনো বুদ্ধি বের করো যে কোন ভাবে আমি তোমাকে ইউজ করতে পারি, তোমাকে আমি জিনিস দিলাম তুমি বিক্রি করে দিলে পুরো বিশ্বে। তো অনেকক্ষণ ভাবার পরে ফরেন কারেন্সি মিনিস্টার বলে আমাদের দেশে অনেক ঐতিহ্যবাহী এন্টিক জিনিস রয়েছে। এন্টিক জিনিস মানে হচ্ছে ঐতিহাসিক জিনিস, ধরো অমুক রাজাদের জিনিস ছিল, তমুক রাজাদের জিনিস, মানে শত শত পুরনো জিনিস কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে অনেক দাম দিয়ে বিক্রি হয়। তো সেই করে একটা এন্টিক নিয়ে আসে যার দাম হচ্ছে $5.5 লাখ, মানে 5.5 কোটি টাকা। বাট ওই ফরেন কারেন্সি মিনিস্টার তাকে ওই নকল পিসটা দেয়। আর এই নকল পিসটা এই জন্য আনে কারণ পার্ক যদি এই নকল পিসটা ধরতে না পারে তাহলে পার্ক এক্সপোজ হয়ে যাবে যে এই ব্যবসায় এক্সপার্ট নয়। তবে পার্ক এটা ধরতে পারে, আর এই কারণে ওদের মিটিং সেদিনের মতো ওখানে শেষ হয়ে যায়। তো এরপর পার্ক আবার করে কি দক্ষিণ কোরিয়াতে আসে এবং মিস্টার চোয়ের সাথে দেখা করে। তো মিস্টার চোয় তখন বলে এভাবে তো কাজ এগোচ্ছে না, তুমি এমন একটা কাজ করো যাতে তুমি ডাইরেক্ট নর্থ কোরিয়াতে গিয়ে ইনভেস্টিগেশন করতে পারো। তো পার্ক তখন বলে তাহলে একটা কাজ করুন, আমরা অ্যাডভার্টাইজিং এর কাজ নিয়ে নর্থ কোরিয়া যেতে পারি, আর আমরা দেখাবো নর্থ কোরিয়াকে যে আমরা নর্থ কোরিয়ার ট্যুরিজমকে প্রমোট করব এবং আমাদের যে পণ্য রয়েছে সেটার শুটিং করার জন্য বা অ্যাড করার জন্য আমরা নর্থ কোরিয়াতে যাবো। এর ফলে যেটা হবে নর্থ কোরিয়ার বিভিন্ন লোকেশনের শুটিং আমরা করতে পারবো এবং এর ফলে আমাদের হাতে ক্যামেরা থাকবে, অনেক গোপন তথ্য জানতে পারবো। তো এরপর পার্ক করে কি এমন একটা লোককে খুঁজে বের করে যে অ্যাডভার্টাইজিং এর কাজ অনেক পারদর্শী, আর সে সাউথ কোরিয়ার অবশ্যই, বুঝতেই পারছো। আর তারপর পার্ক করে কি তার পার্টনার হয়ে যায়, আর কাজ হয়ে যাওয়ার পরে সে করে কি আবারও ফরেন কারেন্সি মিনিস্টার সে দেখা করে এবং তাকেই অ্যাডভার্টাইজমেন্টের অফার দেয়। আর এটা শুনে মিস্টার পার্ক বলে আমার 3 দিন সময় লাগবে এই বিষয়টা নিয়ে মতামত দিতে। আর জ্ঞানীরা সবসময় সময় নেয়, তারা ইনস্ট্যান্টলি কোনো বুদ্ধি দেয় না। আর তাছাড়া একটা স্বৈরশাসকের আন্ডারে কোনো মন্ত্রী কিন্তু তার সিদ্ধান্ত এককভাবে দিতে পারে না। কিন্তু তখনই হয় কি নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়ার মধ্যে যে সীমান্ত লড়াই সেটা বেড়ে যায়। তো এর ফলে পার্কের যে ডিলটা ওটা ভেঙে যেতে পারতো। কিন্তু তখন সাউথ কোরিয়ার যে গোয়েন্দা প্রধান মিস্টার চয় সে বলে তোমাকে যেভাবে হোক এই মিশনে অটল থাকতে হবে, যুদ্ধ হোক সীমান্তে, কিন্তু ব্যবসায়িক সম্পর্ক রাখতে হবে। তো কিছুদিন পরে আবার উত্তর কোরিয়ার ওই মিনিস্টার পার্কে কল করে এবং বলে তোমার ব্যাপারে আমি আমাদের লিডার কিমের সাথে কথা বলেছি, সে তোমার সাথে দেখা করতে চায়। আর এটাই তো পার্ক চাচ্ছিল। তো এরপর পার্ককে ডাইরেক্ট নর্থ কোরিয়াতে ডাকা হয়, যেখানে অনেক ফিজিক্যাল টেস্ট নেওয়ার পরে যে ওর কাছে গোপন কোনো ডিভাইস রয়েছে নাকি, ওর শরীরে কোনো ভাইরাস রয়েছে নাকি, ভাইরাস দিয়ে এবার কিমকে মারার চেষ্টা করা হচ্ছে নাকি, এগুলো চেক করে কিমের কাছে নিয়ে আসা হয়। তো কিমের কাছে আসার পরে ফরেন কারেন্সি মিনিস্টার কিমকে বলে ভুলেও কিন্তু লিডারের চোখের দিকে তাকিয়ে কথা বলো না, যখন কথা বলবে তখন চোখ নিচে নামিয়ে কথা বলবে, তাহলে কিম কিন্তু তোমার চোখ সারা জীবনের মতো উঠিয়ে ফেলবে। তো যাই হোক এরপর কিম আসতেই পার্ক তাদেরকে বলে যে আমি আপনাদের জন্য একটা অফার নিয়ে এসেছি, সেটা হচ্ছে সাউথ কোরিয়ার যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলো নর্থ কোরিয়াতে আমরা শুট করব এবং আগামী 5 বছরে আমরা $12 মিলিয়ন এই নর্থ কোরিয়াতে খরচ করব। আর এটা করলে যেটা হবে আপনাদের ট্যুরিজম কিন্তু প্রমোট হবে, যে আপনাদের যেসব লোকেশনে টুরিস্ট আসতে পারে সেটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড প্রমোট হবে। আর এর সাথে আমরা ওই সব জায়গায় হোটেল ওপেনিং করব, আর এটা $1 মিলিয়ন কিন্তু ব্যবসা হবে নর্থ কোরিয়ার জন্য। তো উত্তর কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কিম জং উনের আব্বা তো রাজি হয়ে যায় কথা শুনে, এবং স্বৈরশাসক যখন রাজি হয়ে যায় তখন পার্ক করে কি ওই স্বৈরশাসক কিমের আন্ডারে যে অ্যান্টিক গুলো ছিল সেগুলো পার্ক কিনে দেয়, যার দাম ছিল হচ্ছে লাখ লাখ ডলার। তো এভাবেই পার্ক একটা সিস্টেম পেয়ে যায়, সেটা হচ্ছে পার্ক করে কি ওই অ্যান্টিক গুলো পৃথিবীর বিভিন্ন জায়গায় নিলাম করে বিক্রি করে দেয় এবং সেই টাকা নর্থ কোরিয়াকে দিয়ে দেয়। আর এর সাথে পার্ক করে কি নর্থ কোরিয়ার যে আর্মি টার্মি ছিল তাদেরকে জোর করেই টাকা দেয় যাতে পার্ক ওদের সবার ভরসা অর্জন করতে
করতে পারে, কিন্তু সমস্যা ছিল ওকে পিয়ংসুন নামে একটা জায়গায় যেতে হবে। মানে সিনেমার শুরুতে আমরা জেনেছি যে ওইখানেই নিউক্লিয়ার বোমগুলো রাখা রয়েছে, মানে ওই ডিস্ট্রিক্টে, এবং হয়তো নিউক্লিয়ার প্লান্টও ওইখানে রয়েছে যেখান থেকে বোম তৈরি করা হয়। তো পার্ক এখানে বুদ্ধি খাটিয়ে বলে যে আমরা পিয়ংসুন জায়গাটাতে ভিজিট করতে চাই, ওখানে আমরা একটা শুট করব। বাট ফরেন কারেন্সি মিনিস্টার ডাইরেক্ট ওই জায়গায় যেতে মানা করে দেয়। বাট পার্ক তখন ওই মিনিস্টারকে রাজি করার অনেক চেষ্টা করে এবং বলে যে ওইখানে যেহেতু পুরনো একটা রাজবংশ ছিল এবং অনেক রাজকীয় সমাধি রয়েছে, ওখানে হয়তো অনেক দামি জিনিস আমরা পেতে পারি, মানে আমাদের দেশে যেমন রাজার বাড়ি জমিদার বাড়ি থাকে ওইরকম আর কি, আর ওটা বিক্রি করে আমরা মিলিয়ন মিলিয়ন ডলার আয় করতে পারবো, আর এতে তোমারও লাভ হবে। তো লোভে পরে তখন মিনিস্টারও রাজি হয়ে যায়। আর এখানেও লক্ষ্য, পার্ক কিন্তু ওই অ্যান্টিক গুলো বিক্রি করে সব টাকা যে কিমকে দিত তা কিন্তু নয়, ফরেন মিনিস্টারকে অনেক লাভ করে দিত। তো যাই হোক, এরপর ফরেন মিনিস্টার পার্ককে পারমিশন দেয় এবং সাথে তার একটা বিশেষ লোক মিস্টার মিয়ংকে দেয় এবং পার্ককে স্বৈরশাসক কিমের বিশেষ ব্যাস পরে ওই এরিয়াতে ছেড়িয়ে দেওয়া হয়। আর এখানে আরেকটা বিষয় লক্ষ্য, এই মিস্টার মিয়ং মানে পার্কের সাথে বর্তমানে যে রয়েছে, সে যখন জানতে পেরেছে যে আমাদের পার্ক সাউথ কোরিয়া থেকে এসেছে, সে যে কোনো মূল্যে ওকে সাহায্য করতে চাইছিল। আর সাহায্য করার কারণটা হচ্ছে যাতে পার্ক তার পরিবারকে সাহায্য করে এই দেশ থেকে পালিয়ে যেতে, কারণ এই স্বৈরশাসক কিম পুরো দেশের অবস্থা খারাপ করে রেখেছে। প্রত্যেকটা লোকজন চাচ্ছে দেশ থেকে পালাতে, এবং ওই এলাকাতে যখন সবাই যায় পিয়ংসুন ডিস্ট্রিক্টে, ওখানে দেখা যায় শত শত মানুষের লাশ এবং মানুষরা ক্ষুধা যন্ত্রণায় নিজেদের লোকেরই লাশ খাচ্ছিল। তো এখানে হঠাৎ করে মিস্টার মিয়ং পার্ককে বলে ওঠে, ভাই একটা কথা বলবো, আমি সত্যি চাই যে নর্থ কোরিয়া অনেক সুন্দর হবে, সবাই স্বাধীনভাবে বাঁচবে, সবার বাক স্বাধীনতা থাকবে, সবাই পেট ভরে খেতে পারবে, পড়াশোনা থাকবে, আমরা অনেক এগিয়ে যাব। আর এই কিম জং হচ্ছে, এই স্বৈরশাসক হচ্ছে সবচেয়ে বড় বাধা। আর তখন পার্ক বারবার ইশারা করে যে ফাইন্যান্স মিনিস্টার সব শুনছে, প্লিজ চুপ চুপ, আমাকে যা বলছিস সব ফাইন্যান্স মিনিস্টার শুনছে, চুপ হয়ে যা, চুপ হয়ে যা। অ্যাকচুয়ালি ফাইন্যান্স মিনিস্টার পার্কের শরীরে একটা ডিভাইস লাগিয়ে দিয়েছে। তো পার্ক তখন বুদ্ধি খাটিয়ে বলে, আরে ভাই তুমি কি ব্যাপারে কথা বলছো, আমি এখানে ব্যবসা করতে এসেছি, দেশের কিছু করতে নয়। আর এর সাথে এটা বলে, তুমি এত কিছু ভাবছে কেন, তোমাদের দেশ ভালোই হবে। মানে এখানে ওই লোকটাকে বাঁচাতে চায়, কিন্তু যার ভয় ছিল তাই হয়। ওই রাতেই ওই লোক, মানে যার নাম হচ্ছে মিয়ং, যাকে পার্কের সাথে ওই ডিস্ট্রিক্টে পাঠানো হয়েছিল, তাকে ধরে মেরে ফেলা হয়। মানে বুঝতেই পারছো ওই দেশে তার কোনো বিচার নেই, স্বৈর শাসন। তবে পার্ক তাকে বাঁচানোর চেষ্টা করে, বাট তখন ফাইন্যান্স মিনিস্টার বলে, তুমি বুঝতে পারছো না, চুপচাপ নিজের কাজ করো, তুমি যে কাজ করতে এসেছো ওই কাজ করো, এই কাজ থামানো যাবে না। আর আমি তোমাকে এই জন্যই মারলাম না, কারণ কি জানো, আমি নিজেও চাই নর্থ কোরিয়া মুক্ত হোক। আর তোমার ওই ভয়েসটা শুধুমাত্র আমি শুনিনি, এখানে আরো অনেকেই শুনেছে, তোমাকে জাস্ট আমি কোনো রকমে বাঁচিয়ে নিলাম। আমিও আমার দেশকে ভালোবাসি, আমিও চাই না আমার দেশ স্বৈর শাসকের আন্ডারে থেকে ধ্বংস হয়ে যাক, কিন্তু আমারও কিছু করার নেই, কিন্তু এর মধ্যে থেকে যতটুকু পারি ততটুকু আমার ভালো করতে হবে। আর তুমি যে জন্য এখানে আসো না কেন, এতে যদি আমার দেশের উপকার হয়, এতটুকু উপকার হয়, আমি তাতেই খুশি। তো ফাইন্যান্স মিনিস্টারের এই কথা শুনে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা, মানে আমাদের পার্ক, নায়ক পার্ক ভাবনায় পড়ে যায় যে আমি কাদের উপর গোয়েন্দাগিরি করতে এসেছি। নর্থ কোরিয়ার মানুষও তো সুখী নয়, এত বড় বড় একটা মিনিস্টারও সুখী নয়, সবাই ভয়ে আছে। আর অন্যদিকে আমরা দেখি সাউথ কোরিয়ার গোয়েন্দা প্রধান মিস্টার চয় একটা সিনিয়র রাজনীতিবিদের সাথে দেখা করে, মানে সাউথ কোরিয়ার একটা রাজনীতিবিদের সাথে দেখা করে, আর সে হচ্ছে সাউথ কোরিয়ার ডিফেন্স মিনিস্টার বা প্রতিরক্ষা মন্ত্রী। তো যাই হোক, এখানে চই তাকে পাওয়ার প্ল্যান্টের কিছু প্রুফ দেয়, তবে এখানে পোক্ত প্রমাণ ছিল না। তো ডিফেন্স মিনিস্টার বলে, এতদিন ধরে ঘোড়ার ডিম করেছো, পাক্কা 1.5-2 বছর চলে গেল। তো চই তখন আরো সময় চায়, বাট তখন ওই ডিফেন্স মিনিস্টার বলে, সামনে ইলেকশন, এবং ইলেকশনে আমাদের বিপক্ষে যে পার্টি দাঁড়িয়েছে, জনগণ তাদেরকে অনেক পছন্দ করছে। তো বুঝতে পারছো নতুন সরকার আসতে চলেছে, এবং তারা যদি আসে, তোমাদের উপর লেভেলের যারা আছে, যত প্রশাসন রয়েছে, পুলিশ রয়েছে, যত গোয়েন্দা রয়েছে, সব কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তুমি যদি তোমার পজিশন হারাতে না চাও, তাহলে এখনই নর্থ কোরিয়ার সাথে একটা মিটিং ফিক্স করো, আর এই গোয়েন্দাগিরি কিন্তু চলতেই থাকবে। তো এখানে একটা বিষয় উল্লেখ্য, নর্থ কোরিয়া পুরোপুরি ডিক্টেটরশিপে রয়েছে, কিন্তু সাউথ কোরিয়াও যে খুব ভালো অবস্থায় রয়েছে তা নয়। সাউথ কোরিয়াও দুর্নীতি দিয়ে প্রচুর ভরে গিয়েছে। সাউথ কোরিয়ার মানুষও বা রাজনীতিবিদরাও টাকার জন্য যে কোনো কিছু করতে পারে, আর এ কারণে সাউথ কোরিয়ার জনগণও তার সরকারের উপর বিরক্ত হয়ে গিয়েছে, এবং জনগণ এখন নতুন সরকার চায়, কারণ সাউথ কোরিয়ার বর্তমান সরকার সব বড় বড় জায়গায় নিজের পছন্দ মতো লোক বসিয়ে রেখেছে। আর যদি নতুন সরকার আসে, তাহলে তো সবার চাকরি শেষ, যাতে সে শক্তিশালী থাকতে পারে, আবারও ক্ষমতায় আসতে পারে। তো যাই হোক, ওই ডিফেন্স মিনিস্টারের কথা শুনে মিস্টার চয় করে কি পার্কের সাথে দেখা করে এবং বলে, এটা একটা চিঠি, এই চিঠিটা তুমি উত্তর কোরিয়ার ফরেন কারেন্সি মিনিস্টারকে দেবে, কারণ তোমার মাধ্যমে আমরা উত্তর কোরিয়ার সর্বোচ্চ পজিশনের এই লোকটির সাথে লিঙ্ক করতে পেরেছি, আর তাকে অফার করার মতো গোপন একটা কিছু আমাদের আছে, তবে এটা তুমি ভুলেও খোলার চেষ্টা করবে না। তো এখানে পার্কের একটা সন্দেহ লাগে যে আমাকে দিয়ে উত্তর কোরিয়ার স্বৈর শাসকের একটা মিনিস্টারের সাথে বা মন্ত্রীর সাথে সম্পর্ক করালো, আবার একটা চিঠিতে আমাকেই দেখতে না করছে, তাহলে এখানে তো নিশ্চিত কোনো ডালমেকুস কালা রয়েছে, এখানে হয়তো আমার পুরো দেশের স্বার্থ নয়, হয়তো কোনো ব্যক্তি স্বার্থের ব্যাপার রয়েছে। তো পার্ক তখন বিরোধিতা করে যে আমি সব গোয়েন্দাগিরি করেছি নিজের জীবনের রিস্ক নিয়ে, আমার তো এটা জানা অধিকার আছে। আর তখন চয় বিরক্ত হয়ে ওকে বলে, তুমি কি বুঝতে পারছো, সামনে ইলেকশনে যদি ওই পার্টি জিতে যায়, সাউথ কোরিয়ার অবস্থা একদম নর্থ কোরিয়ার মতো হয়ে যাবে, তারা এসে ইচ্ছা মতো সব চেঞ্জ করে দিবে। মানে পার্ককে ভয় দেখায়, আর কোনো উপায় না থাকার কারণে পার্কও রাজি হয়ে যায়। কিন্তু পার্ক করে কি উত্তর কোরিয়া যাওয়ার পরে চালাকি করে মিস্টার চয়ের রুমে যায়। তো এরপর পার্ক করে কি উত্তর কোরিয়া গিয়ে চিঠিটা দেয়, এবং পার্ক বুঝতে পারে যে দক্ষিণ কোরিয়ার ওপরের শ্রেণীর রাজনীতিবিদরা আসবে, যারা উত্তর কোরিয়ার লোকদের সাথে মিটিং করবে। তো পার্ক করে কি এর জন্য মিটিং এর আগেই করে কি ফরেন কারেন্সি মিনিস্টার রুমে যায়, এবং ফরেন কারেন্সি
কারেন্সি মিনিস্টার এখানে আসার আগেই পার্ক তার সেটআপ কমপ্লিট করে। তো এরপর মিটিং হয় সাউথ কোরিয়ার যে বর্তমান ক্ষমতাসীন দল রয়েছে তাদের প্রতিনিধি এবং নর্থ কোরিয়ার মিলিটারি এবং তাদের প্রতিনিধি। তবে এখানে ডাইরেক্ট উত্তর কোরিয়ার সরকারের কোনো লোক আসেনি। তো এখানে তারা মূলত আলোচনা করছে কিভাবে সাউথ কোরিয়ার যে বর্তমান সরকার রয়েছে সে আবার ইলেকশনে জিততে পারে। তো এখানে দক্ষিণ কোরিয়ার যে রাজনীতিবিদরা এসেছে তারা অফার করে যে তোমরা আমাদের সীমান্তে একটা হামলা করো, আর এই হামলার কারণে আমাদের দেশ ব্যস্ত হয়ে যাবে এবং আমরা এমন একটা স্টেপ নেব যার ফলে আমরা জনপ্রিয় হয়ে যাব এবং আমাদের ইলেকশন জিততে সহজ হবে। এবং তোমরা কিন্তু জানো এটা কিন্তু বর্তমানে ইসরায়েলেও এই ঘটনা ঘটেছে। ইসরায়েল ফিলিস্তিন যে যুদ্ধ বর্তমানে চলছে এটা কিন্তু নেতানিয়াহু নিজেই করিয়েছে নির্বাচন আসার সময়, কারণ ইসরায়েলের গোয়েন্দা সংস্থাকে পৃথিবীর টপ 3টির একটা গোয়েন্দা সংস্থা বলা হয়। তো ওদের চোখ ফাঁকি দিয়ে শত শত সৈন্য ইসরায়েলের মাটিতে আসলো, ওরা বুঝতেই পারলো না ব্যাপারটা এরকম নয়। এবং তোমরা আরো শুনে অবাক হবে ওই হামাসকে কিন্তু ইসরায়েলি তৈরি করেছিল। সিরিয়াসলি হামাসকে ইসরায়েলি একসময় ফান্ড করতো। মানে রাজনীতি মানে হচ্ছে গেম, জাস্ট ক্ষমতা লাগবে, কে মূল্য দেশের কি হলো এটা দেখার বিষয় না। তো যাই হোক দক্ষিণ কোরিয়ার রাজনীতিবিদ যখন এই রিকোয়েস্টটা করে তখন উত্তর কোরিয়ার যে মিলিটারি অফিসার জিউম সে বলে আচ্ছা কেমন হয় তাহলে আমরা তোমাদের দেশে একটা নিউক্লিয়ার বোমই ফেলে দেই। তবে নিউক্লিয়ারের বোমের নাম শুনে কেউ চিন্তিত হয় না, সবাই হেসে উড়িয়ে দেয়। আর এরপর আমরা দেখি মিস্টার চোই ওদেরকে অনেক টাকা অফার করে, সেটাও তাও ইউএস ডলারে, কোনো চাইনিজ কারেন্সি তো না, ডাইরেক্ট ইউএস ডলার। তবে ফরেন কারেন্সি মিনিস্টার এমনটা চাইছিল না। উত্তর কোরিয়ার যে ফরেন কারেন্সি মিনিস্টার সে অ্যাকচুয়ালি ভালো লোক, সে চায় দুই দেশের মধ্যে শান্তি থাক এবং উত্তর কোরিয়ার অবস্থা একটু ভালো থাকে, থাকুক স্বৈরশাসক কিন্তু তার দেশের সাধারণ মানুষ একটু ভাত পাক, একটু শান্তিতে থাকুক। কিন্তু তখন ওই মিলিটারি অফিসার জিউম বলে কোনো সমস্যা নেই, টাকা দিন, আমি বোম ফালিয়ে দেবো, আমি আক্রমণ করে দেবো, কিম জং উনকে আমি রাজি করে নিবো অ্যাটাক করার জন্য। তো যাই হোক এরপর মিটিং এর পরে পার্ক করে কি মিস্টার চোয়ের সাথে দেখা করে এবং পার্ক রেগে বলে আপনারা একটা শয়তান, আপনারা নিজেদের ক্ষমতা ধরে রাখতে ক্ষমতা পাওয়ার জন্য যে কোনো কিছু করতে পারেন, দেশকে বিক্রি করে দিতে পারেন, কিন্তু আমি আমার দেশের পক্ষে থাকবো। আর পার্ক তো অলরেডি জেনে গিয়েছে যে উত্তর কোরিয়ার যে ফরেন কারেন্সি মিনিস্টার সে ভালো লোক। পার্ক করে কি তার সাথে গিয়ে দেখা করে এবং একে অপরের সাথে কথা বলে কিভাবে দুই দেশের এই ঝামেলাটা আটকানো যায় এবং দুই দেশ যেন একসাথে কাজ করে এবং এমন কিছু করবে যাতে দুই দেশের সম্পর্কের উন্নয়ন হয় এবং উত্তর কোরিয়ার বর্তমান যে শোচনীয় অবস্থা সেটা একটু উন্নত হয়। তো এরকম একটা বুদ্ধি করে তারা দুজনে যায় হচ্ছে স্বৈরশাসক মিস্টার কিমের কাছে। তো কিমকে কিন্তু অলরেডি ওই মিলিটারি অফিসার পটিয়ে নিয়েছে যে স্যার আমরা যদি আক্রমণ করি তাহলে আমাদের শক্তির জানান দেওয়া যাবে এবং আমরা ওই আক্রমণ করার পরে আমাদের যে পারমাণবিক বোম রয়েছে সেটা দেখিয়ে দেবো। তো কিমও রাজি হয়ে যায়, বাট তখন আমাদের পার্ক বলে স্যার আপনি যদি বর্ডারে আক্রমণ করেন তাহলে আমরা যে বিজনেস প্ল্যানটা করছি সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে এবং দুই দেশের মধ্যে দ্বন্দ্ব শুরু হবে, এতে কোনো লাভই হবে না, আপনার উল্টো গোলা বারুদ খরচ হবে, টাকা পয়সা খরচ হবে। অথচ আমরা যদি একসাথে বিজনেস করি তাহলে কিন্তু আপনার দেশে মিলিয়ন মিলিয়ন ডলার আসবে। তো পার্কের এই কথা শুনে কিম চিন্তায় পড়ে যায় এবং যে অফিসার জিউম অফার দিয়েছে যে স্যার আমরা আক্রমণ করি তাকে ডাকে। তো এখানে স্বৈরশাসক কিম জিউমকে বলে আচ্ছা আমাদের এই কাজ কি করা উচিত, কারণ সাউথ কোরিয়ার ইলেকশন তো এখন আমাদের হাতে আর আমরা টাকাও নিয়ে ফেলেছি। তো এই কথা শুনে পার্ক এবং উত্তর কোরিয়ার ফরেন কারেন্সি মিনিস্টার বুঝতে পারে যে জিউমের হাত অনেক বড়, সে অলরেডি কিমকে সব বলে দিয়েছে এবং কিমের হাতে টাকাও পৌঁছে দিয়েছে, ডিলের টাকা, যে এইটা করলে সাউথ কোরিয়াতে ওদের মন মতো সরকার আসবে। তো তখন পার্ক এখানে একটা বুদ্ধি খাটায়, সে স্বৈরশাসক কিমকে জিজ্ঞাসা করে স্যার যদি কিছু মনে না করেন আমি কি জিজ্ঞেস করতে পারি মিস্টার জিউম আপনার কতখানি বিশ্বস্ত আর আপনি কি সত্যি সত্যি পুরো $2 মিলিয়ন পেয়েছেন? তো এই কথা শুনে স্বৈরশাসক কিম তো রেগে যায় যে আমার মিলিটারি ক্যাপ্টেন জিউম $2 মিলিয়ন কন্ট্রাক্ট নিয়ে আমাকে দিয়েছে $4 লাখ, মাত্র 4 কোটি টাকা। তো কিম রেগে যাওয়ার পরে পার্ক তখন আবারও বলে স্যার ধরলাম ও $2 মিলিয়ন আপনাকে দিল, কিন্তু তার বিনিময়ে আমরা কিন্তু শত শত মিলিয়ন ডলারের ক্ষতি করছি। দুই দেশের মধ্যে একবার বিজনেস শুরু হয়ে গেলে আপনি বুঝতে পারছেন কত মিলিয়ন ডলারের লেনদেন হবে, উত্তর কোরিয়ার কত লাভ হবে। তো পার্ক এইভাবে বুঝিয়ে বলার ফলে কিমের মতো একটা স্বৈর শাসকও বুঝতে পারে এবং অ্যাটাক থামিয়ে দেয়। কিন্তু এর ফলে দক্ষিণ কোরিয়ার যে গোয়েন্দা প্রধান মিস্টার চয় অনেক চিন্তিত হয়ে যায়, কারণ উত্তর কোরিয়া থেকে জানিয়ে দেওয়া হয়েছে তারা অ্যাটাক করবে না। আর এর সাথে এটাও বুঝতে পারে যে পার্ক নিশ্চয়ই এখানে নাট টাইট দিয়ে দিয়েছে। তো যাই হোক এরপর ভোট হয় এবং ভোটে দেখা যায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে বিরোধী দল। আর এটা দেখে বর্তমান ক্ষমতাসীন দল এবং মিস্টার চয় গোয়েন্দা প্রধান বুঝতেই তো পারছো প্রত্যেকটা সরকারি চাই আমি যখন সরকারে আসবো পুলিশ বাহিনীর প্রধান আমার হাতে থাকবে, গোয়েন্দা বাহিনীর প্রধান আমার হাতে থাকবে, বিমান বাহিনীর প্রধান, সেনাবাহিনীর প্রধান আমার হাতে থাকবে, সবাই ভয় পাচ্ছিল। কিন্তু পুরো সাউথ কোরিয়ার দক্ষিণ কোরিয়ার জনগণ নতুন প্রেসিডেন্টকে অনেক খুশি ছিল এবং এর মধ্যে আমরা দেখতে পাই উত্তর কোরিয়া থেকে উত্তর কোরিয়ার ফরেন কারেন্সি মিনিস্টার এবং পার্কও খুশি ছিল, কিন্তু মিস্টার চয় আর তার সাথীদের অবস্থা অনেক খারাপ। আর এই দিকে এই ঘটনা একসাথে হ্যান্ডেল করে পার্ক এবং মিস্টার চয়ের বন্ধুত্ব আর অনেক বেশি গভীর হয়ে যায়। আর এইদিকে মিস্টার চয় এবং তার যে পলিটিশিয়ান গ্যাংটা ছিল ডিফেন্স মিনিস্টার এবং অন্যান্য মিনিস্টার তারা অনেক ভয়ে ছিল, কারণ পার্ক এখন ওদেরকে ফাঁসিয়ে দিতে পারে, এগুলো যদি সামনে আসে ওরা ফেসে যাবে। তো এর জন্য আগেই করে কি গোয়েন্দা সংস্থার প্রধান তার ক্ষমতা থাকতে থাকতেই পার্কের সকল সিক্রেট মিডিয়াতে ফাঁস করে দেয় যে মিস্টার পার্ক সাউথ কোরিয়ার একজন সাবেক মিলিটারি হয়ে সে পরে জুয়ায় জড়িয়ে যায় এবং তারপর টাকার লোভে নর্থ কোরিয়ার লোকদের সাথে ব্যবসা করেছে এবং নর্থ কোরিয়াতে সাউথ কোরিয়ার স্পর্শকাতর তথ্য বিক্রি করেছে। আর এর সাথে এটাও জানিয়ে দেয় সে ডাবল এজেন্ট হিসেবে কাজ করছে, সে আবার নর্থ কোরিয়ার তথ্য তাদের গোয়েন্দা সংস্থাকে দিয়েছে এবং সেটা হয়েছে টাকার বিনিময়। তো এর ফলে যেটা হয় পার্ক না এখন সাউথ কোরিয়ার সদস্য না এখন নর্থ কোরিয়ার সদস্য,
সদস্য। আর পার্কের আসল চেহারা দেখে ফাইন্যান্স কারেন্সি মিনিস্টারও পাগল হয়ে যায়। তবে সে রাগ হয়নি, সে প্রথমে বন্দুক ধরে তারপর পার্ককে বলে, তোমাকে আমি এই কার্ডটা দিচ্ছি, এই কার্ড দিয়ে তুমি এখান থেকে ডাইরেক্ট পালিয়ে যাও। আর আমি তোমার সাথে কাজ করেছি, আমিও বিপদে পড়বো, এই দেশে হয়তো আমাকেও গুম করা হতে পারে, তবে আমরা দুজনই চাই কোরিয়ার ভালো হোক, তুমি চলে যাও, তুমি তোমার বেস্টটা করেছো। তবে একটা জিনিস আস্থা রেখো, তোমার এই উত্তর কোরিয়ান বন্ধুকে কিম মারবে না, কারণ ফরেন কারেন্সির এক্সচেঞ্জ আমি ছাড়া আর কেউ ভালো উত্তর কোরিয়ার করতে পারে না, তো এর জন্য কিম আমাকে মারবে না। তো যাই হোক, এরপর আমাদের এর কিছুদিন পরের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখি নতুন সরকার আসার পরে গোয়েন্দা সংস্থার সকল দুর্নীতিগ্রস্ত অফিসারদের অ্যারেস্ট করা হয়, কারণ তারা গোয়েন্দা সংস্থা থেকে একজন সরকারি কর্মচারী হয়ে সরকারি ইলেকশনকে ম্যানিপুলেট করার চেষ্টা করেছিল বা জালিয়াতি করার চেষ্টা করেছিল। আর এর 6 বছর পরে আমাদের পার্ককে দেখানো হয় যে এখনো ওই ফরেন কারেন্সি মিনিস্টারকে খুঁজছে। সে টিভিতে, পেপারে সব জায়গায় খোঁজে যে সে কি এখনো বেঁচে রয়েছে, নাকি নর্থ কোরিয়ার স্বৈরশাসক কিম তাকে মেরে ফেলেছে। আর ওই যে বিজ্ঞাপনের যে ব্যাপারটা ছিল, অ্যাডভার্টাইজমেন্ট, সাউথ কোরিয়া থেকে নর্থ কোরিয়াতে গিয়ে বিজ্ঞাপন করবে, অনেক টাকা ইনভেস্ট করবে, সেটা কিন্তু আর কখনো হয়নি। কিন্তু এটা তার আরো 4 বছর পর, মানে উত্তর কোরিয়ার ওই ফরেন কারেন্সি মিনিস্টার আর পার্ক লাস্টবার যখন দেখা করেছিল তার 10 বছর পরে সাউথ কোরিয়া এবং নর্থ কোরিয়ার যৌথ উদ্যোগে, দুই সরকারের উদ্যোগে দুই অ্যাড এজেন্সি এক জায়গায় হয়। মানে সত্যি সত্যি এখন দুই দেশ একসাথে কাজ করার জন্য প্রস্তুত, এবং ওই সময় দুই দেশের অনেক প্রতিনিধি দল আসে এবং তার মধ্যে আমরা পার্ককে দেখতে পাই, এবং সে বর্তমানে অনেক লেভেল আপ করেছে, সরকারের অনেক উচ্চ পদস্থ কর্মচারী হয়েছে। আর ওখানে গিয়ে পার্ক তার বন্ধু সেই ফরেন কারেন্সি মিনিস্টারকে দেখতে পায় যে উত্তর কোরিয়ার পক্ষে এসেছে। তবে এখানে কেউ কারোর সাথে কথা বলে না, দুজনকে দেখে অনেক খুশি হয় যে দুজনই বেঁচে রয়েছে। আর এখানে ওই ফরেন কারেন্সি মিনিস্টার তার ঘড়িটা দেখায় যেটা পার্ক গিফট করেছিল। কেউ কারোর সাথে কথা বলতে পারবে না কখনোই, কারণ ওদের উপর প্রচুর প্রেশার থাকে। তবে দুজনকে দেখে অনেক খুশি হয় যে দুইজন বেঁচে রয়েছে। আর এরপর সিনেমা শেষে আমাদের জানানো হয় যে পার্কের কিন্তু মাঝখানে 6 বছরের জেল হয়েছিল। তবে এরপর তদন্তে বেরিয়ে এসেছিল যে পার্ক সম্পূর্ণ নির্দোষ এবং তার জন্য প্রায় একটা যুদ্ধ থেমে গিয়েছিল। আর এই কারণে তাকে মুক্ত করা হয় এবং পদোন্নতি করা হয়। তো যাই হোক, এই ছিল সিনেমাটি, যেটা একটা সত্য ঘটনার উপর নির্মাণ করা হয়েছে। তবে আমার অনেক কষ্ট হয়েছে এই সিনেমাটিকে বোধগম্যভাবে এক্সপ্লেন করতে। মানে সিনেমাটা এক্সপ্লেন করা অ্যাকচুয়ালি কঠিন ছিল। রাজনৈতিক অনেক ব্যাপার রয়েছে, নামগুলোর অনেক ব্যাপার রয়েছে। আমি আমার দ্বারা চেষ্টা করেছি সর্বোচ্চ সহজভাবে সিনেমাটা বোঝানোর জন্য। তবে তারপর আমি জানি না কতখানি তোমরা বুঝতে পেরেছো, কতখানি তোমরা এনজয় করেছো। তো এই জন্য আমি রিকোয়েস্ট করবো, ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে দিও। ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।